রাজা সদানন্দ মুখোপাধ্যায় সব সাধনা শুরু করলেন। সব সাধনা করে মা ওনাকে দুর্গবাণীর মাধ্যমে জানালেন, উনি উল্লাস অঙ্গীকার করলেন যে যত অর্থ লাগবে আমি রাজা সদানন্দ মুখোপাধ্যায়কে দেবো। যে নারীর শরীর হইতে হবে বর্ণ আকারে নারী শরীর, কি বুঝা সর্বত হাস্য মুখমণ্ডল কি নয় না। আর আমার দক্ষিণ হস্তে থাকবে তীক্ষ্ণ ছুরি, বাম হস্তে থাকবে রুধির পাত্র। এই বাগানটা হচ্ছে মায়েরই বাগান, তাই তো? মায়ের বাগান, মায়ের বাগান, তাই তো? এখানে কি আপনারাই চাষ করেন, তাই তো? সবকিছু ফুল টুল। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাজবলহাট গ্রামে, যেখানে শ্বেতবর্ণে কালিমা পূজিত হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল বা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কেবলমাত্র এই জায়গাতেই শ্বেতবর্ণে বা কালো রঙে নয়, শ্বেতবর্ণে কালিমাকে পুজো করা হয় এবং দুর্গা মতে পুজো করা হয়। আজকে এই মন্দিরটা সমস্ত তোমাদেরকে ঘুরে দেখাবো। এই মন্দিরের ইতিহাস পুরোহিতের কাছ থেকে তোমাদেরকে শোনাবো, সরাসরি পুরোহিতের মুখ থেকে শোনাবো। এছাড়া এই মন্দিরের যাবতীয় যে বাগান আছে, এছাড়া খাওয়ার, এখানে নিত্যদিন প্রসাদ দেওয়া হয়, ভোগ দেওয়া হয়। সেই প্রসাদের টাইমিং, কত টাকা করে প্রসাদ এখানে দেওয়া হয়, কি করে এখানে আসবেন আপনারা, এবং এই মন্দিরের চারদিকটা ঘুরে দেখাবো, কি আছে না আছে, কোথা থেকে কিনবে, সব কিছু দেখাবো। তাই আরেকটা কথা যেটা না বললেই নয়, এই মন্দিরে যে আরতি, সন্ধ্যা আরতি, যেটা সচরাচর দেখা যায় না, সেই আরতিও আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে। তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকো। প্রথমেই দর্শন করে নেব রাজবল্লভী মাতাকে। এই মায়ের রূপ দর্শন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে। মন্দিরের এক পাশে আছে জোড়া শিব মন্দির। এছাড়া অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দির অবস্থিত। ভক্তদের জন্য আছে এখানে নাট মন্দির, এখান থেকে মাকে সরাসরি ভালোভাবে দেখা যায়। এটা হলো মায়ের পুকুর। কথিত আছে এই পুকুরেই নিত্যদিন মা স্নান করতে আসে। চলো এবার মায়ের বাগানটা দর্শন করে নিই সবাই মিলে। ঠাকুরমশাই আমাদের বাগান দর্শন করার জন্য নিয়ে গেল। দেখো এবার বাগানটা কত সুন্দর। এখানে কি আপনারাই চাষ করেন, তাই তো? সবকিছু ফুল টুল। আর এখানে যে এই যে পদ্ম গাছগুলো আছে, এই পদ্ম ফুল দিয়ে কি মায়ের পুজো হয়? শুধু পদ্ম ফুল কেন, বাগানের যা ফুল আছে সবই মায়ের পুজো, সবই মায়ের পুজো হয়। আর এটা কতদিন ধরে, মানে প্রত্যেক সিজনে আলাদা আলাদা ফুল হয়, তাই তো? আর কোন সিজনে সব থেকে ভালো ফুল ফোটে? শীতকালেই বেশি ভালো ফুল ফোটে। শীতকালে, তাই তো? এটা পুরোটাই বাগান, তাই তো? পুরোটাই বাগান। চলো এবার শুনে নিই মন্দিরের অলৌকিক ঘটনা এবং ইতিহাস সম্পর্কে। আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি গুরুব্রত ব্যানার্জি, এই মন্দিরের পুরোহিত এবং নিত্য পূজার সাথে ইনি যুক্ত থাকেন। এনার কাছ থেকে আমি কিছু মন্দিরের ইতিহাস এবং আর অন্যান্য অনেক প্রশ্ন জেনে নেব, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মন্দিরে কি নিয়ম কানুন আছে বা কিভাবে কি আসবেন, বা এই মন্দিরে খাওয়া দাওয়ার ব্যাপার সব কিছু জেনে নেব। তো প্রণাম, প্রথমেই আপনাকে প্রণাম। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি কিছু বলতে পারেন, আমাদের আলোকপাত করতে পারেন, খুব ভালো হয়। ইতিহাস বলছে যেটা আমার জানা আছে, এটা হচ্ছে ফুলসুর পরগনার অন্তর্গত দামোদর নদের পূর্ব তীরে গভীর বনে একটা গ্রাম ছিল রাজপুর। রাজবীর সর্দার ফণী ভাঙর এই অনার্য বংশের শেষ রাজা। ফণী ভাঙরের মৃত্যুর পর রাজা হয়েছিলেন চতুরানন নিয়োগী। চতুরানন নিয়োগীর একমাত্র কন্যা সন্তান তারা সুন্দরী। এই তারা সুন্দরীকে বিবাহ দেওয়ার জন্য নদিয়ার পুলিয়া হইতে মদন মুখোপাধ্যায়ের পুত্র এবং গোপাল মুখোপাধ্যায়ের নাতি সদানন্দ মুখোপাধ্যায়কে নিয়ে এসে তারা সুন্দরীর সঙ্গে বিবাহ দিয়েছে। অল্প কিছুকাল পরেই রাজা সদানন্দ মুখোপাধ্যায়ের ওপর রাজ্যভার ছেড়ে দিলেন।
রাজা সদানন্দ মুখোপাধ্যায় রাজা হওয়ার পর রায় উপাধি গ্রহণ করলেন। রাজা সদানন্দ মুখোপাধ্যায়কে বিভিন্ন সময় পশু এবং পাখি শিকার করতে বেরোত। একদিন প্রচণ্ড মানে পশু পাখি শিকার করেছে, ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যা প্রায় হয় এমন সময় এটা একটা শ্মশান ছিল। মানে এই জায়গাটা পুরোই শ্মশান ছিল একটা সময়, তাই তো? মানে শ্মশানের ওপরই মন্দিরটা তৈরি করে মন্দির ছিল, এবং এখন যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটা সরস্বতী নদীও ছিল। সরস্বতী নদী ওটা কি? সরস্বতী নদী, সরস্বতী নদী, তাই তো? ছিল। নদীটা যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে, এখন খালে পরিণত হয়েছে, রনের খাল বলে এখন হয়ে গেছে সেটা। যাই হোক, প্রচণ্ড উনি ক্লান্ত হয়ে গেছেন, অথচ সন্ধ্যা প্রায় হয় এমন সময় এখানে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তিনি ঈশ্বরের শরণাপন্ন হলেন যে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, আর ক্ষত্রিয় ধর্ম অবলম্বন করে এইসব পশু পাখি শিকার করবো? তা পৃথিবীতে এমন কি কেউ নেই যে আমাকে একটা সত্যের পথ দেখাবে? সেই সময় এক কাপালিকের সঙ্গে এখানে দেখা হয়, যার নাম ছিল রাম রাঘব ভট্টাচার্য। উনি বললেন এই শ্মশান খুব পবিত্র শ্মশান, আপনি এখানে সব সাধনা করুন, মা আপনাকে পথ দেখাবে। রাজা সদানন্দ মুখোপাধ্যায় সব সাধনা শুরু করলেন। সব সাধনা করে মা ওনাকে দুর্গবাণীর মাধ্যমে জানালেন যে আমি এখানে প্রতিষ্ঠা পেতেছি। তখন সদানন্দ মুখোপাধ্যায় মাকে প্রশ্ন করলেন, মা আমি কী রূপে তোমাকে প্রতিষ্ঠা করব? তখন মা বিস্তারিতভাবে বললেন যে নারীর শরীর হইতে হবে বর্ণ আকারে নারী শরীর, দ্বিভুজা, সর্বত হাস্য মুখমণ্ডল, কি নয় না। আর আমার দক্ষিণ হস্তে থাকবে তীক্ষ্ণ ছুরি, বাম হস্তে থাকবে রুধির পাত্র। এক ভৈরবের মাথার উপর আমার পা থাকবে, এক ভৈরবের বুকে আমার পা থাকবে, কোমরে নরমুণ্ড এবং নরহস্ত থাকবে। এই রূপ চিন্তা করে আমাকে তুমি তৈরি করো। মা আবার প্রশ্ন করলে, আমি তো নামে রাজা, এত অর্থ কোথা পাবো? তখন মা বললে, অর্থের যোগান আমি দেবো। পরবর্তী সময় এটা একটা বন্দর ছিল, বিভিন্ন বণিকরা এটা দিয়ে বাণিজ্য করতে যেতেন। সরস্বতী নদী দিয়ে, তাই তো? সরস্বতী নদী। আদি সপ্তগ্রামের এক বণিক নাম গুরুদাস, উনি 7টা বড় বড় বজ্রা নিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। মা একটা বাচ্চা মেয়ে রূপ ধরে দেখা যায়। মাঝিরা সেই মেয়েটিকে বজ্রা তুলে নিয়ে চলে যাওয়ার একটা চেষ্টা চলছে। একটা করে বজ্রা পাওয়া যায়, একটা করে বজ্রা ডুবে যায়। 7 নম্বর বজ্রা বণিক ছিলেন, তিনি নিজের ভুল বুঝতে পেরে মেয়েটির পায়ে মা সম্বোধন করে পড়ে যায়, বলে মা আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি বাঁচাও। তখন মেয়েটি বলে, আমি তোমাকে বাঁচাতে পারি, আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই। রাজা সদানন্দ মুখোপাধ্যায়কে তুমি প্রচুর অর্থ দেবো, এই অঙ্গীকার করো, তাহলে আমি তোমাকে উদ্ধার করব। বণিক গুরুদাস অঙ্গীকার করলেন যে যত অর্থ লাগবে আমি রাজা সদানন্দ মুখোপাধ্যায়কে দেবো। তখন মা বলল তথাস্তু বলে আরও যে 6টা ডিঙি মা ডুবিয়ে দিয়েছিলেন, সেই 6টা ডিঙিও উঠে যায়। এখনও পর্যন্ত দুর্গাপুজোর অষ্টমীতে ছোটো ছোটো 7টা ডিঙি তৈরি করে মায়ের সামনের যে পুকুরে আছে সেই পুকুরে ভাসানো হয়। এই নিয়ম চলে আসছে। মা তখন বলেছিলেন যে আমি রূপে শ্বেতকালী নামে পরিচিত হব, কিন্তু পূজা পাবো পুরোপুরি দুর্গা রূপে। এখনও সেইভাবেই পুজো অর্চনা চলে। দুর্গা পুজোর 15 দিন আগে থেকে চণ্ডীপাঠ শুরু হয় এবং মাকে দুর্গা রূপে পূজা করা হয়। আচ্ছা ঠাকুরমশাই, এখানে এই যে মায়ের মূর্তিটা আছে দুর্গা রূপে পুজো নিলেও এটা তো কালী মূর্তি। হ্যাঁ, মা শ্বেতকালী নামে পরিচিত। হ্যাঁ, কিন্তু এখানে শ্বেতকালী, এটাই হচ্ছে আমার প্রশ্ন। এখানে মা যেহেতু কালী রূপ, ওই শ্বেতকালী বলে মা আসবেন বলেছিলেন বলেই তাই জন্য মায়ের কালো রং নয়, মায়ের তাই সাদা রং, তাই তো? আর পরবর্তীকালে রাজা সদানন্দ মুখোপাধ্যায়ের হৃদয় বল্লভী এই দেবীর নাম রাখলেন রাজবল্লভী, আর রাজপুরের গ্রামের নাম পরিবর্তন করে নাম দিলেন রাজবল্লভীর হাট। কালক্রমে দামে আজ রাজবল্লভে পরিণত হয়েছে। আরেকবার বলুন এটা। বলছি রাজা সদানন্দ মুখোপাধ্যায়ের হৃদয় বল্লভী, হ্যাঁ, এই দেবীর নাম রাখলেন রাজবল্লভী। আর রাজপুর গ্রামের নাম পরিবর্তন করে নাম রাখলেন রাজবল্লভীর হাট। রাজপুর গ্রাম এটা আগে ছিল, তাই তো? রাজপুর গ্রাম ছিল। হ্যাঁ, আর তারপরে রাজবল্লভী মায়ের সাথে একসাথে যুক্ত হয়ে রাজবলহাট এটা হলো না, তাই তো? রাজবল্লভীর হাট নামও ছিল রাজবল্লভীর হাট, তাই তো? আর এখানে সেই হাট তো এখনো বসে, নিত্যদিনই বসে। পাশেই কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত কবিতা আছে রাজবল্লভীর হাটই লেখা আছে।
কালক্রমে আজকে রাজবিরাট হয়ে গেছে। মানে মানুষের কথায় মানুষের কথায় সেটা কথায় একটু কথায়। চেঞ্জ হয়ে গেছে। আর ঠাকুরমশাই এখানে যে মায়ের পুকুর আছে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি এবং মায়ের মন্দিরের পাশে একটা পুকুর দেখতে পাচ্ছি। তো এই দুটো পুকুরে কি মায়েরই সমস্ত কাজ হয় নাকি অন্যান্য মানুষও ইউজ করে? সামনে যে পুকুরটি আছে, হুম, আমরা জানি যে মা প্রতিদিন এই পুকুরে স্নান করতে বেরোন, যার জন্যে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। ওই পুকুরে চান করলে বহু দুরারোগ্য ব্যাধি থেকে মানুষ মুক্তি পায়। আর এই দিকের যে ঘাটটি আছে, একসময় এই পুকুরের জলে মায়ের রান্না হতো এবং বাসন মাজা ইত্যাদি হতো, এবং মাকে যে নিরঞ্জন হয় এই পুকুরটিতে দেওয়া হয়। 12 থেকে 14 বছর ছাড়া মাকে নিরঞ্জন দেওয়া হয়। মানে এই মায়ের প্রতিমা পাল্টানো হয়? পাল্টানো, এটা মাটির মূর্তি। মাটির মূর্তি, কিন্তু দেখে কিন্তু বোঝা যায় না এটা মাটির মূর্তি বলে। মৃন্ময় মূর্তি। মৃন্ময় মূর্তি, তাই তো? প্রতিষ্ঠিত দিবস কবে? হ্যাঁ, এটা হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান বা প্রতিষ্ঠা বাৎসরিক দিবস। অনুষ্ঠান দুর্গাপুজো। হ্যাঁ, আর প্রতিষ্ঠা দিবস আমরা যেটা ধরে রাখি সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া। মানে কত বছর হলো এই মন্দিরের বয়স? আমার কাছে যেটুকুনি তথ্য আছে 1242, ইংরাজির 1242 থেকে তথ্য আছে। হুম, আরেকটা প্রশ্ন, বলছি আমরা বিভিন্ন জায়গায় দেখি যে কোনো প্রভু বা মাতাকে খাবার যে প্রসাদটি নিবেদন করা হয় সেই প্রসাদটা মানে পাঁচ বা সাত এরকম করে করা হয়, কিন্তু এখানে মায়ের প্রসাদটা ঢাক আকারে কেন দেওয়া হয় সবকিছু একসঙ্গে? কোনো এক সময় এখানেও 5 রকম ভাজা এবং পঞ্চব্যঞ্জন দিয়ে মাকে ভোগ দেওয়া হতো। কোনো একদিন যখন রান্না হচ্ছিল মায়ের, তখন এক ভক্ত সেই ধান নিয়েছিল। সেদিন রাত্রে মায়ের যে পূজারী ব্রাহ্মণ ছিল, মা তাকে রাত্রে বলে আজগামী দিন দুপুরে অভুক্ত ছিল। তখন ব্রাহ্মণ প্রশ্ন করে মাকে, কেন মা, আমি তো যথাসাধ্য চেষ্টা করে দুপুরে আহার দেওয়ার জন্য চেষ্টা করেছি। তখন মা বলে যে আমার যখন তরকারি তৈরি হচ্ছিল সেই যে সুবাস বাসাতে ছড়িয়ে পড়ে, তার ঘ্রাণ আমার ভক্ত নিয়েছে। তখন ব্রাহ্মণ প্রশ্ন করলো, তাহলে এখন মা কী উপায়? বললো, কাল থেকে এমন কিছু তরকারি হবে না যার বাতাসে সুগন্ধি ছড়িয়ে পড়ে। সব কিছু সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঘন্ট হবে, এইটাই আমার কাছে কাল থেকে প্রসাদ রূপে আমি এটা খাবো। তারপর থেকে এরভাবেই প্রসাদ চলে আসে। কিন্তু আরেকটা প্রশ্ন ঠাকুরমশাই, এইখানে যে বললেন, উল্লেখ করলেন মাছ দিয়ে প্রসাদ তৈরি হয়, কিন্তু বেশিরভাগ মন্দিরে এই যে পুজোতে দেখা হয়েছে যে হচ্ছে মাছ কিন্তু ব্যবহার করা হয় না, সেটা পুরো নিরামিষ হয়। কিন্তু এখানে এর বিরূপ কেন? মানে এখানে মাছ দেওয়া হয় কেন মাকে? মাছ দিয়ে কেন হয় বলতে পারবো না। যে রাজা প্রতিষ্ঠা করে গেলেন, যেভাবে উনি তৈরি করেছিলেন, যে নিয়ম, মানে এটা মায়ের ইচ্ছাতেই হয়েছে, মায়ের তাই তো? ইচ্ছাতেই হয়েছে। মানে মা হয়তো স্বপ্নাদেশের মধ্যে বলেছিল, তাই হয়তো সেভাবেই চলে এসেছে, তাই তো? ভিতরে বাসুদেব আছেন, ওনার জন্য একটা নিরামিষ ভোগ দেওয়া হয়। বাদ বাকি আরও দুটো যে ভোগ যায়, মায়ের সঙ্গে আরও বিভিন্ন দেবদেবী পূজিতা আছে ভিতরে। বাসুদেব আছেন, নারায়ণ শিলা আছেন, ভগবতী দুর্গা আছেন, এবং নীল সরস্বতী পূজা করতে হয়, দশ মহাবিদ্যার পূজা করতে হয় প্রতিদিন। বুঝলাম। এই যে প্রসাদ হয়ে যে কুসুম চিংড়ি মাছ কি একটা মাছ দেয় বলে, এটা কি সত্যি? হ্যাঁ, মায়ের প্রিয় শাক হচ্ছে নোটে শাক, আর মাছের মধ্যে হচ্ছে যেটা ঘুষো মাছ বলে, চিংড়ি মাছ, সেটা মায়ের প্রিয় মাছ। তাই প্রতিদিন ওই ঘুষোমাগ দেয়াই হয়, তাই তো? হ্যাঁ, দেওয়া হয়। আর প্রতিদিন যে এখানে মানে ভক্তরা আসে, ভক্তরা প্রতিদিনই প্রসাদ পায়, তাই তো? হ্যাঁ, প্রতিদিনই বছরে দুদিন বাদে কোন কোন দিন? দুর্গাপুজো নবমীর দিন মাকে অন্নভোগ দেওয়া হয় না। ওই দিন দুপুরে মাকে ফলাহার, চিড়ে মুরগি, ফলাহার। দই, ফলাহার দেওয়া হয়। আর চৈত্র মাসের সংক্রান্তিতে ওই দিন মাকে ছাতু ভোগ দেওয়া হয়। ছাতু ভোগ ছাতু ভোগ। বা ইউনিক। বাদ বাকি বিভিন্ন যে দিন আছে, সব দিনই মাকে অন্নভোগ দেওয়া হয়। বর্তমানে 40 টাকা করে নেওয়া হয়। মানে এখন আগে তো 30 টাকা করে ছিল, এটা এখন কি ইদানিং বেড়েছে রেট, ইদানিং তাই তো? 23 জ্যৈষ্ঠ থেকে এটা বেড়েছে। মাকে আগে যে আমরা যেহেতু গ্রামাঞ্চলের মন্দির, 30 টাকা নিয়ে ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছিল, 5 মিশুলি চালের ভাত খাওয়া হচ্ছিল মাকে এবং ভক্তদের। এখন সেই চালটা পরিবর্তন করা হয়েছে, সরু চাল দিয়ে মাকে দেওয়া হচ্ছে, এখন ভোগ দেওয়া হচ্ছে। আচ্ছা, নবমীর দিন কি এখানে সত্যি সত্যি মাছ বলি হয়? হ্যাঁ, মজবুতি হয়। মানে নবমীর দিন মোষ আমাদের বলি হয়, তাই তো? বছরে দুবার বাৎসরিক বলি। এক হচ্ছে দুর্গাপূজার নবমীর দিনে পাঁঠা বলি হয়, ভেড়া বলি হয় এবং মহিষ বলি হয়।
আর সরস্বতী পুজোর দিন একটি পাঁঠা বলি দেওয়া হয়। সরস্বতী পুজোতে? সরস্বতী পুজোর দিন, যেহেতু এখানে নীল সরস্বতী আছেন, মায়ের কাছে পূজিত হয়, তাকে আমরা উগ্র তারা হিসেবে জানি। ওই দিন একটা পাঁঠা বলি দেওয়া হয়। আর বাদ বাকি শনি মঙ্গলবার বাদেও ভক্তরা এখন আসছেন, এখানে পাঁঠা বলি দেওয়া হচ্ছে। মানে শনি রবিবার বাদে, তাই তো? শনিবার বাদেও আসছে, সোমবার মঙ্গলবার বুধবার যার যখন ভক্তদের সময় হয় নিয়ে চলে এলে এখানে বলিদান হয়। আচ্ছা, ওই প্রসাদটা কি সকল ভক্তকে দেওয়া হয়, মাকেও নিবেদন করা হয়? মহিষের এটা মহিষ বা পাঠা যেটা বলছে? পাঁঠাটা যেটা যে যার আনে নিয়ে চলে যায়। আর মহিষ আমরা বাচ্চাবেলায় দেখেছি, পাশেই আছে আদিবাসী সম্প্রদায়, ওনারা নিয়ে যেতেন, মায়ের প্রসাদ ওনারা খেতেন। কিন্তু 20-25 বছর আগে হঠাৎ ওনারা আর এলেন না, এখন মায়ের জায়গায় এটাকে পুঁতে দেওয়া হচ্ছে। আর নিত্যদিন কত মানুষ মোটামুটি এখানে ভোগ পায়, ভক্ত? আমরা পয়লা বৈশাখ থেকে বিভিন্ন করেছি, কিছু নিয়ম চালু করেছি। আগে 1200-1400 পর্যন্ত আমাদের ভক্তরা প্রসাদ নেওয়ার জন্য কুপন ছাড়া হচ্ছে, কিন্তু আমাদের পরিকাঠামো সেইভাবে তৈরি হয়নি, যার জন্য আমরা পয়লা বৈশাখ থেকে 1000-এর বেশি আর কুপন দিচ্ছি না। আর কুপন কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যায়? সকাল 8টা থেকে দেওয়া শুরু হয়। 1000 ভক্ত কুপন পাবে। যেদিন যেমন ভক্ত সমাগম হয় তার উপর নির্ভর করে কুপনটা বন্ধ হয়ে যায়। বুঝলাম। আর কটা থেকে খাওয়ানো হয়? আগে 1:30টার সময় ভোগ নিবেদন করা হয়, তারপরেই ভক্তরা প্রসাদ পায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ ঠাকুর মশাই। মায়ের সম্পূর্ণ আরতির ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই তোমরা দেখে নিও, মনে একটা আলাদা শান্তি পাবে। ঠাকুরমশাই, এই যে আরতি হলো, আরতি হওয়ার টাইমটা রোজ কটা? নির্দিষ্ট কিছু টাইম নেই, তবে গরমকালে মোটামুটি 8টা থেকে 8:30 হয়। 8টা থেকে 8:30। শীতকাল হলে একটু আগে হয়। আর মন্দির কখন বন্ধ হয়? মন্দির সকাল 6টায় খোলা হয়, হুম। আর বন্ধ হয় 9টা পর্যন্ত মোটামুটি। আর আরেকটা কথা, এই যে মন্দিরে ভোগ নিবেদন করা হয় তার যে কুপন, কুপন কি অনলাইনে বা অন্যান্যভাবে ফোন করে কোনোভাবে অনলাইনে যোগাযোগ? বলতে আমাদের মন্দিরে সেইভাবে কিছু সিস্টেম নেই, তবে মন্দিরের বাইরে যে সমস্ত দোকান হয়েছে হুম ওখানে ব্যবস্থা আছে, ওদের অনলাইনে পেমেন্ট করলে হুম। টিকিট কেটে রাখে। সেরকম কোনো কি নাম্বার দেওয়া যাবে? তাহলে সেই নাম্বার আমরা অ্যাড করে দেবো। ওই যে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, ওই ভাইয়ের দোকানে আছে, ওর সঙ্গে অ্যাড করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে সেই নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি বা এখানে শো করে দিচ্ছি, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করেও মন্দিরে প্রসাদের টিকিট আগে থেকে কেটে রাখতে পারো অনলাইনে। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, এটাই তোমাদের কাছে অনুরোধ। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর পারলে কোনো এক সময় এই মন্দিরে ঘুরে যেও। আর এই মন্দিরে কী করে আসবে তার সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকলো, অবশ্যই দেখে নেবে। তো আজকের মতো বাই, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।